দানব বনাম মানবের লড়াই। সংগঠনের সাথে সাথে সেক্রেটারিকেও এই বিষয়ে একটু দেখতে হচ্ছে, বাড়তি দায়িত্ব নিচ্ছে। চাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। গৌতম দেব আমাদেরকে এই কথাটি বলেছিলেন যে ছাত্র আন্দোলন কোনো ছোটখাটো ম্যাটারের আন্দোলন নয়। ফাঁকা নাকি আছো তুমি, ফাঁকা নাকি ডাকাডাকি করে আজও ক্যাম্পাসটা। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমার সঙ্গে অজানা নয় কিন্তু আমাদের চ্যানেলে প্রথম এই একসঙ্গে এসএফআই এর নবনির্বাচিত সম্পাদক এবং সভাপতি দেবাঞ্জন দে এবং প্রণয় কার্জি। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মিশেলে এসএফআই এর নতুন যে কমিটি গঠন হয়েছে, সারা বাংলার কমিটি কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই নিয়েই আপাতত আড্ডার বিষয়বস্তু দিয়ে প্রথমেই দুজনকে আমাদের চ্যানেলে স্বাগত। দেবাঞ্জন দার সাথে আগে পরিচয় আছে, তোমার সাথে প্রথম আমার দেখা। তুমি কি কলকাতাতেই থাকো এবং তোমার বাড়ি বোধহয় কোচবিহার? আমার বাড়ি কোচবিহার, সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে কলকাতা আসা, এবং তার আগে কোচবিহারেই আমার বাড়ি। এবং কোচবিহারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসাটা, এটা কতটা তোমার কাছে আলাদা একটা মাত্রা সৃষ্টি করে? পশ্চিমবঙ্গের বাইরে নয়, প্রথম কথা, রাজ্য পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমরা আমাদের সংগঠন সেইভাবে বিষয়টাকে কখনোই গুরুত্ব দিয়ে দেখিনি বা দেখবার চেষ্টাও করিনি। উত্তর দক্ষিণ বিভাজনের রাজনীতি, জাতিসত্তার রাজনীতি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে, উত্তর প্রান্তেও আছে, পশ্চিমাঞ্চলে আসলে স্বাভাবিকভাবে একটা অংশ পুরোপুরি পরিকল্পিতভাবে এটাকে করবার চেষ্টা করছে। আমরা এসএফআই যে অঞ্চল থেকে আসছি সেই অঞ্চলগুলোতে লড়াই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, বাংলা ভাগের বিরুদ্ধে। যতটা শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে রাস্তায় থাকি, ততটাই আবার এই সমস্ত দাবি দেবার। বেসিক্যালি উত্তরবঙ্গে তো বর্তমান সময় বাম রাজনীতিতে খুব যে জোরদার কিছু শক্তিশালী কিছু সংগঠন আছে বলে তো জানা নেই, এবং উত্তরবঙ্গেই তাৎপর্যপূর্ণভাবে বিজেপির একটা উত্থান দেখা গেছে। বঙ্গভঙ্গের একটা ডাক উত্তরবঙ্গ থেকেই দেখা গেছিল। সেখান থেকে তোমার বাম রাজনীতিতে আসা এবং এসএফআই এর একটা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো, সেই দৃষ্টিভঙ্গিতে কি আলাদা রকম একটা প্রেশার ফিল হয় কখনো? আমি প্রথম দফার ভোটার দিয়ে এসছি, বিজেপির দফা রফা হয়ে গেছে 2014 থেকে আজকে 24 সাল। পশ্চিম বাংলার এমপি এমএলএ দের মধ্যে যদি দেখেন তাহলে 70% উত্তরবঙ্গ থেকে নির্বাচিত। মানুষ, উত্তরবঙ্গের মানুষকে ভুল বোঝানো হয়েছে এবং বুঝেছে মানুষ যে বঞ্চিত ইত্যাদি। এবার বেসিক্যালি এই এমপি এমএলএ দের কাজ কি? পার্লামেন্টে, বিধানসভায় গিয়ে সেই এলাকার মানুষের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা। কিন্তু তারা পার্লামেন্টে গিয়ে করলো কি? গায়ে হাওয়া খেলো, এসি, বাড়ি চলে আসলো। ওখানে গিয়ে ফেসবুক বিপ্লবী, উত্তরবঙ্গকে আলাদা করতে হবে, চায়ের দোকানে একটা আলাদা ধরনের একটা পরিবেশ তৈরি করা, সেটা মানুষ ধরে ফেলেছে যে এদেরকে দিয়ে হবে না, এদেরকে দিয়ে হবে না। বিজেপির উত্তরবঙ্গর যে কথা আসতেছে তাতে 8 জন এমপির মধ্যে 7 জন বিজেপির। পার্লামেন্টে গিয়ে এই 5টা বছরে মালদা থেকে কুচবিহার এই 7টা জেলার জন্য কি দাবিতে করলো? এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় না। এই উত্তরবঙ্গ বঞ্চিত কাদের আমলে বঞ্চিত ভাই? বামফ্রন্ট 34 বছর সরকারটা ছিল। ইতিহাসের পাতা বলে যে ওখানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই সেকেন্ডারি, কলেজ, ডিগ্রি কলেজ যাই বলেন, প্রাথমিক বিদ্যালয় 100তে 95টাই 34 বছরের ফসল। উচ্চ মাধ্যমিক, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল 100তে 99টা বামপন্থীদের ফসল। ডিগ্রি কলেজ তো আছেই। তো স্বাভাবিকভাবেই বামপন্থীরা সেই চোখে কখনো দেখেনি। এটা একটা মানে পরিকল্পিত ভাবে নামানো হয়েছে, আর সেটা মানুষের মধ্যে পরিষ্কার হয়ে গেছে, যে কারণে মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। সে পাহাড় থেকে কুচবিহার, পাহাড়ে গোর্খাল্যান্ড বলেন, বেটার কুচবিহার বলেন, একের পর এক সংগঠনগুলো দুর্বল হচ্ছে, বামপন্থী গণ আন্দোলন শক্তিশালী হচ্ছে। আলটিমেটলি প্রণা খুব রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গিতে ইন্টারভিউটা শুরু করেছে, বাট আমি একদম অরাজনৈতিক একটা আড্ডা মারতে চেয়েছিলাম। দেবাঞ্জন দা, প্রতিকুর দা এবং সৃজন দা যে ঘরানা এসএফআই তৈরি করেছেন, অসংখ্য তোমাদের সদস্য সংখ্যা বেড়েছে। তোমাদের দায়িত্ব পাওয়ার পর তোমাদের কাজটা অনেক বেশি কঠিন এবং চাপ অনুভূত হয়েছে? না, চাপ মানে সেভাবে অ্যাকচুয়ালি প্রতিকুর দা, সৃজন দা এরা দুজনে মিলে এর আগের গোটা সময়টা একটা টিম তৈরি করে দিয়েছিল, এবং সেই টিমেরই অংশ আমরা সকলে। সেই টিমেরই অংশ আমি, সেই টিমেরই অংশ প্রণয়, আরো আমরা যারা যারা আছি তারা সকলে আমরা এই টিমের অংশ। সেই টিম ফাংশনিং হলে না কোনো চাপ অনুভূত হয় না।
এইটাই আর কি। মানে তা তোমাদের এমনি তার যখন দায়িত্ব নিলে সৃজনদা প্রতিকুরদা কোনো টিপস দিয়েছিল তোমাদের পার্টিকুলারলি যে এসএফআই কে এইভাবে নিয়ে এগিয়ে নিয়ে যা তোদের উপর ছাড়লাম? সব থেকে বড় টিপসটাই দিয়েছিল, সেটা টিমটাকে টিমের মতন করে চালাতে হবে এবং গোটা টিমকে খেলতে হবে ময়দানে। গোটা টিম যদি ময়দানে খেলতে পারে তাহলে যে কোনো ম্যাচ বাপি বাড়ি যা শট মেরে। মানে এসএফআই ক্যাপ্টেনটা ফ্যাক্টর নয় বলছো? এসএফআই টিম ফ্যাক্টর। শুধু এসএফআই এর কেন, গোটা বাম আন্দোলনের ইতিহাস যদি দেখো, বাম আন্দোলনের ইতিহাস মানে তো হচ্ছে যে আমরা আমাদের আজকের গোটা প্রজন্মটাকে যে আমির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই আমির থেকে বেরিয়ে এসে আমরার কথা বলা, আমাদের কথা বলা। এই এখন একটা সিনেমা চলছে না, এটা আমাদের গল্প। এসএফআই মানসী সিনেমারও প্রমোশন করে দিচ্ছে আমার ইন্টারভিউ। বাম রাজনীতি, সার্বিকভাবে কমিউনিস্ট আন্দোলন, সবটাই এটা আমাদের গল্প। কিন্তু এসএফআই এর কাজটা কি হবে দেবাঞ্জন দা? ছাত্র ভোট হয় না কলেজে কলেজে, ছাত্র রাজনীতি একটু বাংলায় বেশি মানে বেঁচে আছে, ভেসে আছে দুটোই কিঞ্চিত মাত্রায়। এসএফআই এর কাজটা কি হবে? মানে তোমাদের হাতে কাজ কোথায়, মানে কি করবে তোমরা? এক হচ্ছে যে গোটা বাংলা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল একটা নির্দিষ্ট প্রজেক্ট হাতে নিয়েছিল 2011 সাল থেকে। সেই প্রজেক্টটা আরএসএস এর প্রজেক্ট। টেন্ডারে তৃণমূল হচ্ছে যে পাশ করে ওই প্রজেক্টটা হাতে নেয়। সেই প্রজেক্টটার নাম হচ্ছে একটা মূল্যবোধহীন প্রজন্ম তৈরি করা। ক্যাম্পাসে 2011 সালের পর থেকে তৃণমূল এই মূল্যবোধহীন প্রজন্মটা তৈরি করার টেন্ডার নিয়ে সেটা করে যাচ্ছে। ইউনিয়নকে পরিণত করেছে কাটমানি জেনারেটর মেশিনে। সেই কাটমানি জেনারেটর মেশিনটা যাতে তৃণমূলের দখলেই থেকে যায়, সেই কারণে ছাত্র সংসদ নির্বাচনটা করছে না। এসএফআই এর কাজ এই মূল্যবোধহীন প্রজন্ম তৈরি হওয়ার যে প্রজেক্ট চলছে, এই প্রজেক্টকে থামানো, একে রোখা। যারা ভুল স্রোতে মিশে যাচ্ছে তাদেরকে ভুল স্রোত থেকে মূল স্রোতে ফিরিয়ে আনা। ড্রপ আউট হওয়া ছেলেমেয়েরা পড়াশোনা করবার ন্যূনতম অধিকার হারিয়ে ফেললো, সরকার কিছু করলো না। ড্রপ আউট হওয়া ছেলে মেয়েদের ক্লাসে ফেরাতে হবে, মূল কথা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে। ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি? ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে ক্যাম্পাস গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরাতে হয়, পঠন পাঠনের পরিবেশ তৈরি করতে হয়। ক্যাম্পাস লাইফটাকেই তো ধ্বংস করে দিচ্ছে। ক্যাম্পাসে তো মানে সংগঠন নেই, তোমরা কিভাবে ঢুকবে এই বিষয়টা কখনো ভেবেছো? কখন যদি সংগঠন না থাকতো তাহলে তৃণমূল এত ভয় পাচ্ছে কেন নির্বাচনটা করতে? যদি এসএফআই এর কোনো সংগঠন নাই থেকে থাকে ক্যাম্পাসে, তাহলে তৃণমূল নির্বাচন হলে তোমরা কনফিডেন্ট কিছু না কিছু করবে। আমরা শুধু কনফিডেন্ট নই, ক্যাম্পাসে জেনারেল স্টুডেন্টরা, সাধারণ ছাত্রছাত্রীরা, তারা প্রত্যেকে কনফিডেন্ট যে তারা হচ্ছে যে তৃণমূলকে ঝেঁটিয়ে সাফ করে দিতে পারবে ক্যাম্পাস থেকে। এবং এটা শুধু মানে আমাদের কাছ থেকে জানতে চাইছো, এটা হতে পারে যে আচ্ছা দেবাঞ্জন, প্রণয় এরা তো হচ্ছে যে এক ধরনের একটা কথা বলবেই। ক্যাম্পাসে যাও, ক্যাম্পাসে ছেলে মেয়েদের জিজ্ঞেস করো, করিডোরে, কমন রুমে, ক্লাসরুমে, ক্যান্টিনে, সব জায়গায় তো এই মানে কানাঘুষো ফিসফিসানি শুরু হয়ে গেছে। ফাঁকা নাকি আছো তুমি, ফাঁকা নাকি ডাকাডাকি করে আজও ক্যাম্পাসটা। ক্যাম্পাস ডাকছে এসএফআই কে, এসএফআই যাচ্ছে ক্যাম্পাসে, এসএফআই ঢুকে গেছে ক্যাম্পাসে। ইলেকশন হলে, ছাত্র সংসদ নির্বাচন হলে আমরা তো ওপেন চ্যালেঞ্জ জানিয়েছি, দেখে যারা কিসমে কিতনা হে দম। যাদবপুর ছাড়া, প্রেসিডেন্সি ছাড়া বাম সংগঠন মানে বাম ছাত্র সংগঠনের উপস্থিতি তো কোথাও দেখা যায় না। আমি যদি কলকাতার বিভিন্ন কলেজের নাম বলি, সুরেন্দ্রনাথ, আশুতোষ কলেজ, একাধিক জায়গায় তোমাদের পেনিট্রেট করাটাই তো সংগঠন আছে। আশুতোষ কলেজে আছে, প্রত্যেকটা কলেজে আমাদের সংগঠন আছে। এবং এই কারণে সংগঠন আছে এবং থাকবে, যতদিন পড়াশোনার খরচ বৃদ্ধি হবে, যতদিন সবাই পড়তে পারবে না, ততদিন এসএফআই থাকবে, থাকতেই হবে, মানে অনিবার্য আর কি। যতদিন সিলেবাস থেকে রবীন্দ্রনাথ, নজরুল, ফয়াজ আহমেদ ফয়াজ, মির্জা গালিব এরা বাদ যাবে, এরা কোণঠাসা হবে, বাংলার মাটিতে রবীন্দ্রনাথ যতদিন কোণঠাসা হবে ততদিন এসএফআই এর সংগঠন ক্যাম্পাসে ক্যাম্পাসে থাকতে বাধ্য। প্রণয়ের কাছে একটু আসি। সভাপতির দায়িত্ব, সভাপতিত্বের দায়িত্ব বড় দায়িত্ব, ন্যূনতম মানে অসংখ্য মানে অন্যতম বড় দায়িত্ব তোমার যদি বলা হয় রাজনৈতিক জীবনে। যখন দায়িত্বটা পেলে তুমি কি মাথায় ঘুরেছিল এবং এটা কি এক্সপেক্টেড ছিল যে তুমি প্রেসিডেন্ট হতে চলেছো? না, এরকম কোনো বিষয় ছিল না। সংগঠনে আসছি, কুচবিহার জেলার সম্পাদক
ছিলাম, হ্যাঁ দীর্ঘদিন। সবার প্রথম মাথায় ছিল কোচবিহার থেকে কলকাতায় চলে আসতে হবে, এটা একটা বড় সমস্যা ছিল। আর আমার নিজের ভালো লাগা খারাপ লাগার থেকে সব থেকে বেশি যেটা ছিল, সেই সম্মিলনে আমার বোন ছিল প্রতিনিধি হিসেবে। জেলার কমরেডরা এটা আলাদা ধরনের ইয়ে থাকে যে কুচবিহার থেকে সভাপতি, সব থেকে যার মন খারাপ ছিল আমার বোনের, যে দাদা এবার বাড়ি ছাড়া হয়ে গেল, এরকম একটা বিষয়। পরিবারের মন খারাপ, পড়ে আছি কলকাতায় সংগঠনের স্বার্থে। আর সেই দিন ঠিক নয়, আমি 2019 সালে সর্বক্ষণের কর্মী হয়ে গেছিলাম। সেই দিনই তো মোটামুটি ঠিক হয়ে গেছিল যে আমি সংগঠনের যে দায়িত্বেই আসি না কেন, আমাকে সংগঠনের স্বার্থে যেখানে পাঠানো হবে সেখানেই যেতে হবে। স্বাভাবিকভাবে নতুন করে মাথায় আর কোনো কিছু খেলেনি। আসলে দেবাঞ্জন দা সেক্রেটারি, কথাবার্তা তোমরা কিভাবে বললে? তারপর তোমাদের নিশ্চয়ই মানে এইরকম ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না, এখন আরো বেটার থাকা উচিত। হ্যাঁ, বন্ধুত্ব কমরেডশিপ যেদিন থেকে দেবাঞ্জন দার সঙ্গে পরিচয় সেই দিন থেকেই ছিল। রাজ্য কমিটির মেম্বার, কলকাতায় মিটিং এ আসা, থেকেওছি আমি এর আগে। আচ্ছা, একসাথে কোচবিহারে থেকেওছি। তারপর তুমি যখন জানতে পারলে, প্রণয়দা তো একটু আমার মনে হয় আমাদের তুলনায় একটু লাজুক, কিন্তু চুপচাপ হয়। মানে এটা কি তোমার কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় যে প্রেসিডেন্ট কথা বলবে, তুমি করছো? কিভাবে দেখো তুমি প্রণয়দার এই অ্যাটিটিউড? নীরবতায় অবিরত কথা বলে গেছে, কত এরকম ভাবেই দেখি। মানে অনেকে তো অভিমান করলে চুপ করে যায়, প্রণয়দা স্বাভাবিকভাবেই চুপচাপ। এমনিও একটু চুপচাপ, কিন্তু ওই প্রচুর কথা বলতে পারে ওই চুপচাপ অবস্থাতেই। মানে এবং তোমরা মানে একে অপরের বন্ডিংটা তোমাদের এখন চুপচাপ অবস্থায় ওর কথা বলাগুলো ডেসিফার করার মধ্যে দিয়ে আরো ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। মানে এটা খুব একটা পলিটিক্যালি কারেক্ট একটা উত্তর হলো। তুমি যখন সংগঠন এলে দেবাঞ্জনদের সাথে অনেক বেশি এক্সচেঞ্জ করতে হবে কথাবার্তা, তোমাকে এই অ্যাটিটিউডটা কি তুমিও চাইছো আস্তে আস্তে এটা থেকে বেরোতে? হ্যাঁ অবশ্যই। এখান থেকে মানে আমাদের সংগঠনে তো কেউ শিখে আসে না, সংগঠন করতে এসে আস্তে আস্তে শেখে। তো স্বাভাবিকভাবে আমি হয়তো বা এখনো অনেকটা শেখার বাকি আছে, সেটা চেষ্টা করছি। এবং কমরেডদের সাহায্য নিয়ে, সিনিয়র কমরেডদের যারা কমরেডশিপ কমিটিতে আছে, টিমের সাহায্য নিচ্ছি। দেবাঞ্জনদার থেকে কি শিখলে এই 3-4 মাসে? দেবাঞ্জনদার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। প্রথম কথা, দেবাঞ্জনদার যেগুলো বিষয়ে আমি নজর করি, দেখি, সব থেকে বড় জিনিস হচ্ছিল দেবাঞ্জনদা ভালো বক্তা, ভালো কবিতা বলে, রাজনৈতিক বিষয়ে অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটা মানে আমাদের কমিটি চালানোর ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্রুত মাথায় চলে আসে যে এই বিষয়টা করলে হয়তো আমাদের কমিটি আরো রান করতে পারে। এই আস্তে আস্তে শিখছি, দেখছি। স্বাভাবিকভাবে বাংলা তো ছোট, পশ্চিমবাংলা তো ছোট নয়, 23টা জেলা, একটু সমস্যা হলেও সেটা কাটিয়ে ওঠার, এবং আমার একার নয়, আমার সব থেকে বড় পাওয়ার বিষয় হলো যে টিম, যে বন্ধুত্ব, তারা সবাই আমাকে আমার মানে যদি কোনো ত্রুটি কারো চোখে পড়ে থাকে সেটা সংশোধন করে দেওয়ার বা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে শিখিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেটা আমার কাছে বড় পাওয়া এখানে এসে। এবং বাড়ির লোকেদের সাথে কথাবার্তা হয়, তারা কি খুশি তুমি তোমার অ্যাক্টিভিটিতে? কলকাতায় পড়ে আছো, ভোটের ময়দানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছো। হ্যাঁ, বাড়িতে ফোন বলতে এরকম হয়ে গেছে, মানে বাড়িতে এখন অভাব অভিযোগ থাকলে সেটা আমার কাছে ফোন আসছে না, দেবাঞ্জনদার কাছে খবর চলে আসছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে শুধু দেবাঞ্জনদা নয়, আরো কমরেডদের কাছে খবর চলে আসছে যে কি ব্যাপার, বাড়িতে 2 দিন থেকে ফোন করিস না, এরকম একটা। তারপরে আমার বাড়ির লোক এরকম একটা জায়গায় চলে গেছে যে হয়তো ব্যস্ত আছে, কোনো দরকার, ওই জেলায় আছে, কাকে মেসেজ করলে বা ফোন করলে পাওয়া যাবে, মানে তাদের কাছ থেকে আমার আপডেট নিচ্ছে, অথচ আমার কাছ থেকে নিচ্ছে না। এই ভোট পরিস্থিতিতে নর্মালি তো ফোনে কথাবার্তা যোগাযোগ হয়। দেবাঞ্জনদার থেকে কি শিখবে জানি না, কথা বলাটা খুব ভালো দেবাঞ্জনদা পারে। আই থিঙ্ক তুমি এটাকে ফলো করার চেষ্টা করছো। হ্যাঁ, চেষ্টা অবশ্যই, সবকিছুই ফলো করছি, শুধু একটা জিনিস বাদে। কোনটা জিনিসটা বলো? সময় বলতে দেবাঞ্জনের সময় অনেক দামি। আমি বলতে যাচ্ছিলাম যে আমি ওর থেকে আপ্রাণ চেষ্টা করছি এটা শেখার, কিভাবে যত রাতেই ঘুমোতে যাওয়া হোক ভোর 6টার সময় উঠে পড়া যায়। 6টার সময় ওঠে? কিভাবে ওঠো তুমি? 6টা নরমালি নয়, যদি প্রোগ্রাম থাকে যে সকাল সকাল উঠতে হবে তো আমি উঠে যাই। সেখানে আমার কর্তব্য থাকে আসার পরে এখানে যে দেবাঞ্জনদাকে তুলে দিতে হবে, মানে সংগঠনের সাথে সাথে সেক্রেটারিকেও এই বিষয়ে একটু দেখতে হচ্ছে, বাড়তি দায়িত্ব নিচ্ছে ভীষণ ভাবে। সেটা হলো যে
প্রচন্ড কষ্টের মধ্যেও সেই কষ্টটাকে মানে পারসিভ করে আনন্দে থাকা, এইটা একটা অদ্ভুত গুণ ওর মধ্যে আছে। এবং আমার মনে হয় এই গুণটা শুধু আমার কেন, আমাদের এই প্রজন্মের সকলেরই এই গুণটা আত্মস্থ করা খুব দরকার। অবশ্যই দুঃখ বিলাসিতা দিয়ে এই আড্ডা শেষ করাটা উচিত হবে না। দেবাঞ্জন দা, একটা কবিতা, তুমি ভালো কবিতা আবৃত্তি করো, আমিও শুনেছি, তার জন্য আমার একটা ইচ্ছা, তুমি ইন্টারভিউতে একটা কবিতা যদি শোনো। আমি দুটো লাইন শোনাচ্ছি। দুটো না, তুমি 4টে লাইন শোনো। এক হচ্ছে যে আজকে রবীন্দ্রনাথের দিন, রবীন্দ্র জয়ন্তী। সেই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ গোটা দেশের বুকে এই মুহূর্তে সব থেকে বেশি কোণঠাসা হচ্ছে বিজেপি RSS, বাংলার মাটিতে তৃণমূলের দ্বারা। সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথের প্রতি এই আহ্বান, এই আস্থা এই জায়গা থেকে বলেছিলেন, চাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। যে লড়াইটা গোটা দেশ জুড়ে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি লড়ছে, আমাদের রাজ্যের বুকে দীপশিতাদি, সৃজনদা, প্রতিকুরদা, এরা এই লড়াইটা লড়ছে। আরো যারা যারা আছে সবাই এই লড়াইটা লড়ছে। দানব বনাম মানবের লড়াই। একদিকে দানবরা, আর উল্টো দিকে মানুষের প্রতিনিধি, মানবের প্রতিনিধি, মানব প্রতিনিধি, যাদের যাদের কথা বললাম, লাল ঝান্ডা, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, তারা এই লড়াইতে আমি তোমার এই আড্ডার মাধ্যমে, যে আড্ডাটা আজকে দারুণ সুন্দরভাবে আমরা আড্ডা মারলাম, এই আড্ডার মাধ্যমে শেষ যে কথাটা, দুঃখের কথা নয়, আনন্দের কথা হোক, যে আগামী দিনে মানব তারা জিতবে, দানবের বিরুদ্ধে মানবের জয় হবে। এবং সেই মানবের জয়ের প্রতিধ্বনি আজকে থেকে বহু বছর আগে এই রবীন্দ্রনাথ দিয়ে গেছিলেন তার মৃত্যুশয্যায় শুয়ে। তিনি বলে গেছিলেন, পারবে পারবে ওরাই পারবে, এই দানবকে ঠেকাতে ওরাই পারবে। যখন স্তালিনের লাল ফৌজ, রাশিয়ার লাল ফৌজ, সোভিয়েতের লাল ফৌজ যখন হিটলারের বাহিনীকে তছনছ করে দিয়েছে, ফ্যাসিস্ট বাহিনীকে তছনছ করে দিচ্ছে, আমরাও বিশ্বাস করি আমরাই পারবো। রবীন্দ্রনাথ তাই বিশ্বাস করতেন, আজকের গোটা দেশ তাই বিশ্বাস করতে চলেছে, তাই বিশ্বাস করছে। এই কনফিডেন্স আমাদের আছে। আমার মনে হয় এই কনফিডেন্সের নোট দিয়েই, এই আনন্দের নোট দিয়েই আমাদের আড্ডাটা শেষ করা যেতে পারে। অবশ্যই একটা আত্মপ্রত্যয়ী একটা বাক্যে আড্ডা শেষ হচ্ছে। অত্যন্ত আত্মবিশ্বাসী দুজন, SFI এর নতুন নিশান, ভবিষ্যতে দুজনের হাত ধরে এগিয়ে যাবে অনেকটা দূর, এবং দেশ গড়ার লক্ষ্যে, রাজ্যকে গড়ার লক্ষ্যে। ছোট কাজে SFI নয়, অনেক বৃহত্তর স্বার্থে SFI কে আরো বেশি ইনভলভ হতে হবে, এরকমই এই বিশ্বাস থেকে এই আড্ডা শেষ হোক। অসংখ্য ধন্যবাদ দেবাঞ্জন দা, ধন্যবাদ প্রণয়। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। কমেন্টে জানাবেন এই নতুন জুটিকে আপনারা কিভাবে দেখছেন, কি অ্যাডভাইস দিচ্ছেন। নিঃসন্দেহে আপনাদের কমেন্ট অন্তত এদের কাছে অনেক বেশি মূল্যবান হতে পারে। ধন্যবাদ।